এই একটা রাজধানী যার স্টপেজ আসানসোলে নেই কিন্তু বর্ধমানে আছে। শিয়ালদা রাজধানী কভার করেছি, হাওড়া রাজধানী ভায়া গয়া কভার করেছি। আজ কভার করে চলেছি ট্রেন নাম্বার 12306 হাওড়া রাজধানী ভায়া পাটনা। বাড়ি থেকে যেদিন বেরিয়েছিলাম সেদিন তারিখটা ছিল 16 ফেব্রুয়ারি। আজ 1 মার্চ। প্রায় 15 দিন ধরে ঘুরে বেরিয়েছি হিমাচল থেকে কাশ্মীর। তাপমাত্রা তারতম্য চেহারাতে ফেলেছে তীব্র কাঠিন্য। তবু গল্পের শেষ লিখব বলে শেষ এনার্জিটুকু বাঁচিয়ে রেখেছি। কারণ এই গল্পে রয়েছে দুই পৃথিবী, একদিকে রাজধানী এক্সপ্রেস, অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতবর্ষের এই দুই প্রিমিয়াম ট্রেনের কম্বিনেশন এই সিরিজের লাস্ট ডেস্টিনেশন। টাইটেলের থাম্বনেলে হাওড়া রাজধানী, ব্লগ শুরু হচ্ছে জম্মু স্টেশন থেকে। এ আবার কি কাহিনী? ভেরি সিম্পল, লুচির সঙ্গে তরকারি ফ্রি, মাংসের সাথে মেডে ফ্রি, আর রাজধানীর ব্লগের সাথে বন্দে ভারত একদম ফ্রি। আর একবার নেট খরচ করলে দুটো ট্রেনের জার্নি ফ্রি। 1 মার্চ 2024, সময় সকাল 7টা। তো আজকের জার্নি শুরু হচ্ছে জম্মু তাওয়াই স্টেশন থেকে। চেহারার কি অবস্থা হয়েছে সব ক্লান্তি ভুলে, সব গল্পের শেষে এবার বাড়ির পথে ফাইনালি পা বাড়াচ্ছি। জম্মু তাওয়াই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ট্রেন নম্বর 22478 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে নতুন দিল্লি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। নতুন বন্দে ভারত এই জন্যই বলছি কারণ এই ট্রেনটার ইনাগুরেশন হয়েছিল 30শে ডিসেম্বর 2023 সালে। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে C2। রাত্রের ঘুম অসম্পূর্ণ, মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, বাকি ঘুমটা ট্রেনে উঠে ঘুমাবো। আর এই জার্নি আর ঘুমানোর মাঝে আপনাদেরকে এই বন্দে ভারত এক্সপ্রেস, যেটা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে নতুন দিল্লির পথে চলাচল করে, সেই সম্পর্কে টুকটাক কিছু তথ্য শেয়ার করব। আমাদের ট্রেন ছেড়ে দিল জম্মু তাওয়াই স্টেশন। কাটরা থেকে নতুন দিল্লির পথে আমাদের এই ট্রেন কভার করবে 655 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 5টি হল্ট এবং 105টি ইন্টারমিডিয়েট স্টেশন। এক্সপেক্টেড ট্রাভেল টাইম 8 ঘন্টা 10 মিনিট। ট্রেন ছাড়ার পর আমাদেরকে দেওয়া হলো 500 ml করে জলের বোতল। আর আনলাম যে এত দীর্ঘ জার্নি, প্রায় 650 কিলোমিটার, একটা 500 জলের বোতল, বললো যদি লাগে আবার চেয়ে নিতে পারেন। আর দুঃখের কথা কি আর বলবো কাকা, এই জার্নিতে আমার কিন্তু উইন্ডো সিট নয়, ফাঁকা আছে, প্যাসেঞ্জার আসেনি বলে বসেছি। এই জার্নিতে আমার সিট হচ্ছে 52 নাম্বার, আর ওইখানে আমার লাগেজ তুলে দিয়েছি। এমনই জালি সিস্টেম। আমি যখন ট্রেনের টিকিটটা বুক করি সেদিন আমি দুধপাত্রে গেছিলাম, আমি ব্লগে দেখছিলাম যে সিট তখন ছিল হচ্ছে চেয়ার কারে 175টা। আমি উইন্ডো সিটে চুজ দিলাম, প্রথমে টিকিট কাটলাম, উইন্ডো এলো না, ক্যান্সেল করে দিলাম। ওটাও ছিল C2তে, সিট নম্বর 17। আবার টিকিট কাটলাম, আবার উইন্ডো এলো না, ওটা আবার হলো সিট নাম্বার 52। এতগুলো সিট ফাঁকা, তা উইন্ডো সিট নেই। ছাড়তেই ট্রেন স্পিড নিয়ে নিয়েছে 102 কিলোমিটার/আওয়ার। এটা তো অ্যাভারেজ স্পিডই হচ্ছে 80 কিলোমিটার, 108। বন্দে ভারত এক্সপ্রেসের সব থেকে ভালো দিক কি জানেন? এই ট্রেনের সাসপেনশন। চেয়ার কারে ট্রাভেল করুন কিংবা এক্সিকিউটিভ কারে, এই যে এত জোরে ট্রেন চলছে, কোনো ফিলিংস নেই ট্রেনে। মানে এই স্পিডে LHB কিংবা ICF যে কোনো রেখে কিন্তু একটা হালকা ঝাঁকুনি হয়, বাট বন্দে ভারত কিছু অনুভূতি হয় না। 107-এ ট্রেন চলছে, জলের বোতল হালকা কাঁপছে না। শুধুমাত্র বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই এই ট্রেন চলাচল করে নতুন দিল্লি থেকে কাটরা এবং কাটরা থেকে নতুন দিল্লির মধ্যে। 1 কাপ গরম জল, ছোট্ট একটা ট্রে, তার মধ্যে রয়েছে স্বাধীনতার আগের বিস্কুট, জিঞ্জার চা, গোলানোর জন্য কাঠি। আর এই ট্রেনে কিন্তু ফুড হচ্ছে অপশনাল, আপনি নিতেও পারেন না নিতেও পারেন। টিকিট কাটার সময় অপশন আসবে নো ফুড অর ভেজ ফুড। তো যদি আপনি নো ফুড অপশন চুজ করেন, তাহলে ট্রেনের যে ভাড়া, সেই ভাড়া থেকে কিছু টাকা মাইনাস হয়ে যাবে। চায়ের পর ট্রেনে দেওয়া হচ্ছে নিউজ পেপার। এই আমাদের ট্রেন পার করছে হীরানগর স্টেশন। আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেসের সাথে। জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের পথে এই হচ্ছে এমন একটা ট্রেন যেটা প্রায় সময় নেয় 47 ঘন্টা, আর যাতে হল্ট রয়েছে 80টা। এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে গতকাল আমার কনফার্ম টিকিট ছিল, আগের ব্লগে বলেছিলাম, বাট আমি যাইনি। কারণ লাস্ট 14 দিন ঘুরে ঘুরে আমি এত ক্লান্ত, তারপর যদি আমাকে 47 ঘন্টা জার্নি করতে হতো, আমি শেষ। অ্যাটলিস্ট বাড়ি ফিরে ব্লগগুলো এডিট করার জন্য এনার্জি দরকার। এইটা হচ্ছে রবি নদী। রবি নদীকে আমরা পেয়েছিলাম যখন আমরা হিমাচল প্রদেশে ডালহৌসি থেকে গিয়েছিলাম ওই ভারমোর। रेलवे स्टेशन पर पहुंचने वाली है, गाड़ी प्लेटफॉर्म नंबर 2 पर जाएगी। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে 153 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে জম্মু কাশ্মীরের কাঠুয়া স্টেশনে। কাঠুয়া হচ্ছে আমাদের যাত্রাপথের 3 নম্বর স্টেশন। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল হল্ট। 5 মাসের জন্য এখানে এই ট্রেনকে পরীক্ষামূলকভাবে স্টপ দেওয়া হয়েছে। সময় সকাল 8:24 আমাদের ট্রেন ছিল কাঠুয়া স্টেশন। পরবর্তী স্টেশন লুধিয়ানা জংশন। কাঠুয়া আর লুধিয়ানার মাঝখানে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 188 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ। আর এর মাঝখানে রয়েছে হচ্ছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এটা হচ্ছে ট্রেন নাম্বার 11077 ঝিলম এক্সপ্রেস।
এটা পুনে থেকে জম্মু তাওয়ার মধ্যে যাতায়াত করে। কাঠুয়া স্টেশন আমাদের গল্পে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ কাঠুয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর আবারও সেই রবি নদী আসবে, আর রবি নদী সীমা নির্ধারণ করেছে জম্মু তাওয়াই আর পাঞ্জাবের। নদী পার করার পরে চলে এলো এয়ারটেলের নেটওয়ার্ক, মানে যে প্রিপেড সিম এতক্ষণ কাজ করছিল না, এবার নদী পার করার পরেই কাজ করতে শুরু করবে। দেখি বউরে একটা কল দিই। যখনই ফোন করি তখনই কল ওয়েটিং, আমাকে কেউ ফোন করে না, আরেকজন ফোন থেকে সরে না। আমি তো যখনই ফোন করি তখনই তোমার ওয়েটিং, সবসময় কার সাথে কথা বলে তো কখনো কল ওয়েটিং পাও আমার তুমি? তাহলে আমার একবার বিয়ে দাও দেখি। তোমার আবার বিয়ে দিব? আর বাবাকে বলো না, বলো কৌশিক আমার কন্যাদান করবে, বিয়ের সব খরচ কৌশিকই দেবে। সকাল 8:35 নাগাদ কামরা সব যাত্রীকেই ব্রেকফাস্ট দেওয়া হলো, আর ব্রেকফাস্টের আইটেম হিসেবে ছিল এরকম একটা ভ্যানিলা কেক রয়েছে, খুব সুন্দর দুটো ভেজ কাটলেট, কেচাপ, এতে দই রয়েছে। এটার মধ্যে কিরে ভাই মুড়ি চপ আছে নাকি? এইটা মনে হচ্ছে কুলচা, জিনিসটা নরম, জিনিসটা গরম। এই হচ্ছে ছোলে। লাস্ট 14-15 দিন এত জার্নি করেছি, এত হাই অল্টিটিউডে গেছি, এত তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। এখন যা খাচ্ছি 2-3 দিন যাবত, সব খাবারই কীরকমই লাগছে খেতে, বিশ্বাস স্বাদ নেই। এই আমাদের ট্রেন পার করছে ভারোলি জংশন। ভারোলি এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় অমৃতসর যাওয়ার লাইন। এই আমরা পার করছি পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন। গত 18 ফেব্রুয়ারি হাওড়া থেকে হিংবিড়ি এক্সপ্রেস ধরে এখানে নেমেছিলাম এবং এখান থেকে গেছিলাম ডালহৌসি, খাজিয়ার, ধর্মশালা, মানালি হয়ে জম্মু কাশ্মীর। আজ 1 মার্চ আবার ওইখান দিয়ে ফিরছি। সময় কেটে যায়, শুধু গল্পগুলোই রয়ে যায়। এটা হচ্ছে চাক্কি নদী। সেই হিমাচল প্রদেশের বিয়াস নদী, সেই বিয়াস নদী আমরা এবার পার করছি। যে বিয়াস নদীকে আমরা দেখতে পাই মানালিতে, বা বলা ভালো মান্ডি থেকে মানালি যাওয়ার পথে। ওখানে নদীর পার্বত্য রূপ, এখানে নদীর সমতল রূপ। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 342 কিলোমিটার পথ চলা শেষ। সময় এখন সকাল 10:40 আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন লুধিয়ানা জংশন। সুখ চিরকাল সয় না, আর গরিবের ভালোবাসা হয় না। যাই হোক, আমাকে আমার পছন্দের সিট ছেড়ে উঠে আসতে হলো অন্য জায়গায়। এখান থেকে যে সমস্ত প্যাসেঞ্জার উঠলো না, তারা সবাই দিল্লি যাবে। দিল্লি পৌঁছানোর আগে ট্রেনের কোনো সিট আর ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা এই ট্রেনে আগামী দিনে ট্রাভেল করবেন তাদের জন্য তথ্য দিয়ে রাখি। এখানকার যে আইআরসিটিস ক্যাটারিং স্টাফ আছে, সে জিজ্ঞেস করছিল সবাইকে এসে যে আপনাদের খাবার লাগবে কিনা। মানে টিকিট বুক করার সময় তো অপশান আসে, আমি বলেছিলাম যে নো ফুড অর ভেজ ফুড, এখানে ননভেজ পাওয়া যায় না। তো ধরুন আপনি নো ফুড করে রেখে দিয়েছেন, তো ওরা একবার এসে জিজ্ঞেস করবে যে আপনাদের খাবার লাগবে। তো ট্রেনে উঠেও কিন্তু আপনি খাবার নিতে পারেন এক্সট্রা টাকা পে করে। খাবারটা সম্ভব দেবে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন পার করে, কারণ এদের ব্রেকফাস্টটা হতে হচ্ছে জম্মু তাওয়াই থেকে, আর আম্বালা ক্যান্টনমেন্ট থেকে ওটা হচ্ছে লাঞ্চ। ট্রেনের স্পিড এখন 125 কিলোমিটার/আওয়ার। সময় বেলা 11:08। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। আম্বালা ক্যান্টনমেন্ট আমাদের যাত্রাপথের পঞ্চম এবং হচ্ছে শেষ স্টেশন, আর এখানে ট্রেনের হল ছিল হচ্ছে 2 মিনিট। আম্বালা ক্যান্টনমেন্ট ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের ট্রেনের লাস্ট স্টেশন হচ্ছে নতুন দিল্লি, যেখানে পৌঁছে আমাদের যাত্রা শেষ হবে। আর আম্বালা ক্যান্টনমেন্ট থেকে নতুন দিল্লির পথে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 200 কিলোমিটার, এবং এই যাত্রাপথে রয়েছে মোট 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বেলা 12:42। আমাদের লাঞ্চ দিল, আবার সেই দই, আলু ফুলকপির তরকারি, ডাল, পনিরের ঝোল, একটু ভাত, এর সঙ্গে রয়েছে গরম গরম রুটি, আর রয়েছে একটা মিষ্টি, চামচও দিয়েছে। আর ডালের মধ্যে এগুলো কী ভাসছে ভাই? কিসের ডাল এটা? ডাল না রাজমা চাওয়াল নাকি? তরকারিটা ভালো করেছে, বাট গুচ্ছের ঝাল দিয়েছে, আর সেই জন্য তরকারি ভাত আর মিষ্টি একসাথে মাখিয়ে খাবো। यहाँ का साउंड बाहर तो नहीं जाएगा और उन लोगों का साउंड अंदर नहीं आएगा, यहाँ से भी दिखाई नहीं दे रहा है, लेकिन कुछ हुआ तो है। इस ट्रेन का दरवाजा भी नहीं खुलेगा, वो दूसरी ट्रेनों में पता चल जाता। ট্রেন আম্বালা ক্যান্টনমেন্ট ছেড়ে আসার কিছু পরেই হঠাৎই ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। মনে হলো আমাদের কামরার নিচে কিছু একটা। এখানে ট্রেনের সঙ্গে কিছু একটা হিট হয়েছে, লোকজন সব জমা হয়ে গেছে ট্রেনের নিচে, কিন্তু বোঝা যাচ্ছে না, আসলে দরজা তো সব বন্ধ, কিন্তু লোকজন ট্রেনের নিচে কিছু একটা দেখছে। কিন্তু কি সেটা বোঝার উপায় নেই। ওদিকে বাইরে তখন জনতার ভিড়, সবাই কামরার নিচে ঝুঁকে কিছু একটা দেখছে, কেউ কেউ ফটো তুলছে। দূরের ওই ফ্লাইওভার থেকে সবার দৃষ্টি এই ট্রেনের দিকেই, কিন্তু ঘটনা যে আসলে কি সেটার বোঝা যাচ্ছে না। একটু পরেই সেখানে জিআরপি এলো। ট্রেন খানিকক্ষণ থেমে থাকার পর আবার ছেড়েও দিল, কিন্তু ঘটনাটা যে কি ঘটলো সেটাই অজানা রয়ে গেল আমাদের কামরার সমস্ত প্যাসেঞ্জারদের কাছে। এই বিক্ষিপ্ত ঘটনাটুকু বাদ দিলে জম্মু তাওয়াই থেকে নতুন দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি
বেশ ভালোই ছিল। এই যে এত ঘন ঘন ট্রেন পাল্টান, তো ট্রেনের টিকিট কীভাবে পান? ট্রেনের টিকিট বুক করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে ট্রেনম্যান অ্যাপ। ট্রেনম্যান অ্যাপ হচ্ছে আইআরসিটিসির অথরাইজ পার্টনার এবং সেই সাথে এই অ্যাপ হচ্ছে আদানি গ্রুপ দ্বারা অ্যাকোয়ার, সুতরাং এই অ্যাপ কিন্তু রিলায়েবল। ট্রেনম্যান অ্যাপের সব থেকে ভালো যে ফিচার সেটা হচ্ছে ফ্রি টিকিট ক্যান্সেলেশন। যারা আমরা ট্রেনের টিকিট কাটি, নেসেসারি নয় যে সবাই আমরা ট্রেন জার্নি করি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ট্রেনের টিকিট বাতিল করি। তো ট্রেনের টিকিট বাতিল করার সময় আমরা কিন্তু দেখি যে আমাদের কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হয় ক্যান্সেলেশন চার্জ হিসাবে। তো ট্রেনম্যান অ্যাপের ফ্রি ক্যান্সেলেশন ফিচার্স ব্যবহার করে যদি আমরা ট্রেনের টিকিট বুক করি এবং কোনোভাবে আমরা সেই ট্রেনে ট্রাভেল না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকিট বুকিংয়ের যে টাকা, সেই পুরো টাকাটাই কিন্তু আমরা রিফান্ড পেয়ে যাব। আর এই ফ্রি ক্যান্সেলেশন অফার অবটেন করার জন্য আমাদের পে করতে হবে মিনিমাম 10 টাকা। আর 22শে মার্চ থেকে 24শে মার্চ ট্রেনম্যান অ্যাপ নিয়ে এসছে ফ্ল্যাশ সেল। এই সময়ের মধ্যে যারা ট্রেনম্যান অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটবেন, সেক্ষেত্রে নিউ ইউজাররা পেয়ে যাবেন টিকিটের উপরে 150 টাকা ছাড় এবং যারা এক্সিস্টিং ইউজার তারা পেয়ে যাবেন টিকিটের উপরে 50 টাকা ছাড়। এছাড়াও ট্রেনম্যান অ্যাপ ব্যবহার করে টিকিট কাটার সময় আপনারা যদি ব্যবহার করেন আমার কোড TWK200, সেক্ষেত্রে আপনারা আপনাদের ট্রেনম্যান অ্যাপের ওয়ালেটে পেয়ে যাচ্ছেন 200 টাকা। ট্রেনম্যান অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ডাউনলোড করে ব্যবহার করে আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। সময় দুপুর 2:20 পৌঁছে গেলাম নতুন দিল্লি স্টেশনে। ট্রেন ওই 20 মিনিট মতো লেট করেছে, দুটো টাইম ছিল, 2:20 এসে ঢুকেছে। পরবর্তী ট্রেন এখান থেকে বিকাল 4:50 চলে এলাম নতুন দিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই রয়েছে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ, সামনেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জে যাওয়ার রাস্তা এবং তার পাশেই রয়েছে হচ্ছে পেইড ক্লক রুম। চলে এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জে। 2 ঘন্টার জন্য নিয়েছে 224 টাকা, আর 224 টাকার মধ্যে টি কিংবা কফি ওয়ান টাইম রয়েছে কমপ্লিমেন্টারি। বাট আমাকে এখন কাজ করতে হবে তাড়াতাড়ি। আমার ইনস্টাগ্রামে মেসেজ ছেয়ে গিয়েছে, দাদা ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। আমি বলছি ভাই আসবে, আমি চেষ্টা করছি। কালকে আমি রাত্রে এডিটিং করেছি, আজকে একটু ফাইনাল টাচ দেবো, তারপরে আপলোড করবো। কালকে আমি মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। কাজকর্ম শেষ করে যখন লঞ্চ থেকে বেরোলাম, ততক্ষণে আমার পরবর্তী ট্রেনের সময় প্রায় হয়েই গিয়েছে। কলকাতা রাজধানী আজকে দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, আর শিয়ালদা রাজধানী 13 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা রাজধানী ছাড়বে হচ্ছে 8:30 আর হাওড়া রাজধানী ছাড়বে হচ্ছে 8:50। প্ল্যাটফর্ম নাম্বার 9। প্ল্যাটফর্ম ঘুরেই দিন কেটে গেল। ভাগ্যিস কম বয়সে বিয়েটা হয়েছিল, না হলে ট্রেনের চক্করে প্রেম হতো না, বিয়ে হতো না ভাই। 4:32। এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে A5 বোধহয়। হ্যালো, শিওর। মানে আমি সিরিয়াস থ্যাংক ইউ। কোথায় যাওয়া হবে? আমরা কলকাতা যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে A5। টিকিট মনে হয় পরশুদিন কেটেছিলাম, তো টিকিট দেখলাম কনফার্ম হয়ে গেছে। এমনিতে রাজধানীর টিকিট কনফার্ম হয়ে যায়, কারণ রাজধানীতে কোচ অনেক রয়েছে। কিসের আর রাজধানী, কিসের আর AC 2 টায়ার, এর থেকে অনেক ভালো শান্তিপুর লোকাল কিংবা লালগোলা প্যাসেঞ্জার। AC 2 টায়ারে উঠেছি রাজধানী এক্সপ্রেসের, সেই দেখছি টিকিট অনেকের RAC, AC 2 AC ফার্স্ট। আমি ভাবি একটু বোধহয় ফাঁকায় যাবে, ও বাবা মারাত্মক লেভেলে ভিড়। এবং সেই সাথে আপনাদেরকে বলবো যে এই ট্রেনে AC 2 টায়ার আছে হচ্ছে মোট 6টা, A1 থেকে A6। AC ফার্স্ট আছে হচ্ছে 2টো, H1 এবং H2, এবং AC 3 টায়ার হচ্ছে 11টা। AC 3 টায়ারগুলো রাস্তার দিকে থাকবে, তারপরে থাকবে হচ্ছে AC ফার্স্ট এবং একদম সামনের দিকে থাকবে হচ্ছে AC 2গুলো। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং এবং হচ্ছে প্যান্ট্রি কার। নতুন দিল্লি থেকে হাওড়ার পথে আমরা কভার করবো 1531 কিলোমিটার এবং আমাদের সময় লাগবে 19 ঘন্টা 25 মিনিট। আর আমাদের এই যাত্রাপথে রয়েছে 7টা হল্ট এবং 321টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রত্যেক শুক্রবার বিকাল 4:50 নতুন দিল্লি থেকে ছেড়ে পরের দিন হাওড়া গিয়ে পৌঁছাবে বেলা 12:15। সময় বিকাল 4:58। গার্ডের সবুজ সংকেত পেয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন নতুন দিল্লি থেকে হাওড়ার পথে। আর ওই যে ইয়েলো কালারের ট্রেনটা যাচ্ছে, ওটা হচ্ছে দিল্লি থেকে মুম্বাই তেজাস রাজধানী। তেজাস রাজধানীর রেক অনেক অ্যাডভান্স, হাওড়া রাজধানীর রেক অনেক পুরনো। নতুন দিল্লি স্টেশন ছেড়ে যাওয়ার পর কলকাতা রাজধানীর পরবর্তী যে স্টপেজগুলি রয়েছে সেগুলি হলো কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং পাটনা জংশন। যে স্টেশনগুলি আমাদের ট্রেন পার করবে গভীর রাতে কিংবা খুব ভোরে। দিল্লি থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনে আমার ভাড়া পড়েছে 4,319 টাকা। অনেক প্যাসেঞ্জার আছে এরকমই যারা এই ট্রেনে যাচ্ছে সেম ভাড়া দিয়ে, এবার তাদের টিকিট হচ্ছে RAC। ভাবুন তাহলে। হ্যাঁ, ট্রেনে উঠেও সিট এনশিওর হবে না যে এই সিটটা আমি আরাম করে বসবো, একটা সিট দুজনকে ভাগ করতে হবে। এবার যদি TT এসে কনফার্ম করে দেয় তো ভালো, নাহলে সারা রাতই বসে যেতে হবে। এই তো হচ্ছে অবস্থা। আর কিছু টাকা দিয়ে ভাই ফ্লাইটের টিকিটও হয়ে যেত। আমার টিকিটও ছিল RAC, যখন কেটেছিলাম তখন ছিল হচ্ছে RAC 36। যাই হোক, কনফার্ম হয়ে গিয়েছে। মন মতো সঙ্গী কিংবা সঙ্গিনী না পেলে জীবনটা যেমন বেকার হয়ে যায়, তেমনি পছন্দ মতো সিট না পেলে এত সুন্দর ট্রেন জার্নিটাও বোরিংই হয়ে যায়। তো যাই হোক, এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 38, আপার বার্থ উঠে পড়েছি। আই হেট আপার বার্থ, একটাই কারণে প্রচুর ঠান্ডা লাগে। এই যে ভেন্টগুলো আছে না, এই ভেন্ট দিয়ে ঠান্ডা হাওয়া বেরোয়, রাত যত বাড়ে ঠান্ডা তত বাড়ে, বিরক্ত লাগে। এবার উপায় নেই, কি করা যাবে আর। উঠে আপাতত যেটা কাজ সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া করা। ওইখানে আর কি সুইগি থেকে খাবার অর্ডার দিয়েছিলাম,
তো সুইগির ডেলিভারি হয় নতুন দিল্লি স্টেশনে। দাম খুব বেশি কিন্তু নেয়নি, 138 টাকা নিয়েছে। টেস্ট ভালোই আছে। এতে গেল বাইরের খাবারের কথা। এবার আসি ট্রেনের ভেতরের খাবারের কথায়, অর্থাৎ ট্রেন ছাড়ার পর কামরা যাত্রীদেরকে কী ধরনের খাবার দাবার পরিবেশন করা হলো। ট্রেন থেকে যে বিকালে স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছে তাতে মিক্সচার, সেই সোনপাপড়ি, সেই গুট্টি, সেই চায়ের সামগ্রী, সেই সস, চিজ স্যান্ডউইচ, এটা একমাত্র আমার খাওয়ার জন্য ভালো লাগে। এটা কিন্তু বেশ মুচমুচে, বেশ টেস্টি। এটা এবারে দিয়েছে গরম জল, গরম জলে চা গুলতে হবে। যা দিবে এখানেই খাবো, এখানেই ঘুমাবো, শুধু হিসু বেলে নামতে যাবো নামবো। আর সেই সাথে সাথে আপনাদের আরেকটা খাওয়ার সম্পর্কে টিপস দিয়ে দিই। যখন টিকিট কেটেছেন তখন নো ফুড অপশন দিয়েছে। যা ট্রেনে উঠে আপনাদের মনে হলো যে না ট্রেন থেকে খাবার নিতে হবে, তো এখানে কিন্তু এক্সট্রা পে করে একটা খাবার আপনি নিতে পারবেন। খাবার ওদের অ্যাভেলেবেল থাকে। যে ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে না, সেই ট্রেনে খাবার নিয়ে কোনো চাপ নেই, খাবার আপনি পাবেন। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের এই যাত্রাপথে ট্রেনের স্পিড 130, 131, 132 অব্দি চলে গিয়েছে। এই রাজধানী এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিডই থাকবে হচ্ছে 79 কিলোমিটার পার আওয়ার। রাত্রি 8:36, সলিড ঘুমিয়ে গেছিলাম, সলিড। এরকম ঠান্ডা হাওয়া আসছে, কম্বল মুড়ি দিয়েছি, ট্রেন চলছে, জাস্ট স্বপ্ন দেখছিলাম গুলমার্গে আছি, গুলমার্গ ফিলিংস পুরো। আর এই ঘুমের মধ্যে একবার এক্সকেও স্বপ্ন দেখলাম, একবার দুবার। মনে হলো যেন এক্সের ফোন এসছে, আমি কথা বলছি। বললাম ধর স্বপ্ন তো স্বপ্নই। উঠে দেখছি হ্যাঁ এক্স দুবার ফোন করেছে। বললাম বারে বাহ, বাট আমি তো কল ব্যাক করবো না কখনোই, আমি এবার খাবো। ঠিক আছে, বউ ফোন করেছে, হ্যালো বলো। যারা বহুদিন ক্লান্ত, ঘুমোতে চায় ভালো করে, তাদের জন্য আপার বার্থ বেস্ট। ভগবান যা করেছে মঙ্গলের জন্য করেছে। যাই হোক, কোনো লাভ নেই, খাবার দিয়ে গেছে, দেখে কি খাবার দিয়েছে। আবার দই, সারা সকাল থেকে শুধু দই চোখে লাগছে রে ভাই। এখানে রয়েছে জিরা রাইস, এখানে রয়েছে আলু, মটর, গাজর, আর এটা কি বরবটি না বিনসের একটা সবজি। এদিকে রয়েছে ডাল, ডালটা ঘন, 2 পিস চিকেন, ব্যাস এই হচ্ছে খাবার। রুটিও ছিল কম্বলে মোড়া। বললাম রুটি ফেরত নিয়ে যান। বহুদিন পরে ট্রেনের ডাল খেয়ে বাড়ির ডালের কথা মনে পড়লো। ডালটা বেশ টেস্টি। খাও বাবু খাও। হঠাৎ করে ট্রেনের খাবার তো টেস্টি করে হয়ে গেল, নাকি আমি খাবারটাও খাচ্ছি ঘুমের ঘুরে ভাই। ট্রেনটা টেস্টি, ডালও ঠিকঠাক, সবজিও ভালো। ভাবছিলাম খেয়ে ঘুমিয়ে পড়বো, তো আবার আইসক্রিম দিয়ে গেল। মানে এবার গুলমার্গের সেকেন্ড ফেজে ফিলিংস আর কি পেতে চলেছি। এই ঠান্ডা, তার মধ্যে আইসক্রিম। আইসক্রিম আসুক, ঝড় আসুক, তুফান আসুক, আমি নামবো না ওপর থেকে আজকে। আইসক্রিম টেস্টি, আর আপনারা সবাই আমার বেস্টি। আপাতত শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল সকালে এই জার্নিতে, সঙ্গে থাকুন। 2 মার্চ 2024, সময় সকাল 7:07। নতুন দিল্লি থেকে 1193 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করেছে বিহার রাজ্যে। এবং এখানে শিমুলতলা যে স্টেশন, সেখানে দাঁড়িয়ে ছিল সিগন্যাল না পেয়ে। যাই হোক, ট্রেন আবার ছেড়েও দিয়েছে, 1 মিনিট মতো দাঁড়িয়ে ছিল। আর ট্রেন একদম রাইট টাইমে রয়েছে। পরবর্তী স্টেশন জোশিডি জংশন। আর কাল রাতে ট্রেনটা চলেছে ফাটাফাটি, আর ঘুমও হয়েছে ব্যাপক। ঘুম থেকে ওঠার পর দেখলাম ক্যাটারিংয়ের স্টাফ এসে দিয়ে গেছে সকালবেলার চা এবং বিস্কুট। আর এই চা পানের বিরতির মাঝেই আমাদের ট্রেন পৌঁছে গেল জেসিডি জংশন। সময় সকাল 7:41। নতুন দিল্লি থেকে 1219 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 5ম স্টেশন জোশিডি জংশনে। জোশিডি জংশনে আমাদের এই ট্রেনের সময় ছিল হচ্ছে সকাল 7:50, মানে পৌঁছানোর সময়, এবং ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সকাল 7:54, অর্থাৎ 4 মিনিট হল্ট রয়েছে এই ট্রেনের এই স্টেশনে। বাট আমাদের ট্রেন কিন্তু এখানে বেশ খানিকটা সময় অ্যাডভান্স। এই ট্রেনটা পাটনা জংশনে ঢুকেছিল বিফোর টাইমে, জোশিডিও ঢুকেছে বিফোর টাইমে, এবং বিফোর টাইমে ঢোকার ফলে কী হচ্ছে 15 মিনিট 20 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই ট্রেনটাকে অতিরিক্ত সময় দেওয়া আছে। সময় সকাল 7:54, আমাদের ট্রেন ছেড়ে দিল জোশিডি জংশন। পরবর্তী স্টেশন মধুপুর জংশন। জোশিডি আর মধুপুরের মাঝখানে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন, এবং আমাদের ট্রেন অতিক্রম করবে 29 কিলোমিটার ডিস্টেন্স। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, জোশিডি জংশন কিন্তু আমাদের এই যাত্রাপথের রিমোট লোকেশন চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। এটা হচ্ছে ট্রেন নাম্বার 17005, হায়দ্রাবাদ থেকে রক্সোল এক্সপ্রেস। এটা জোশিডি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, মানে এসে গিয়েছে। নতুন দিল্লি থেকে 1248 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন মধুপুর জংশনে। মধুপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর আমাদের ট্রেন একদম রাইট টাইমেই আছে। আর এটা হচ্ছে মধুপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন।
আমাদের ট্রেন ছেড়ে দিল মধুপুর জংশন, পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। মধুপুর আর বর্ধমানের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 187 কিলোমিটারের যাত্রাপথ এবং এর মাঝখানে রয়েছে 40টা ইন্টারমিডিয়েট স্টেশন। এক্সপেক্টেড টাইম 2 ঘন্টা 34 মিনিট। আর মধুপুর এই জন্য জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় গিরিডি যাওয়ার লাইন। সকাল 8:30 আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, আর ওইদিকে আমাদের ট্রেন পার করছে সীতারামপুর জংশন। 2টো ব্রাউন ব্রেড, একটা কেচাপ, একটা বাটার, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটা সিঙ্গেল অমলেট আর কিছু মটরশুঁটি ভাজা, গাজর ভাজা। ব্যাস, এই হচ্ছে ব্রেকফাস্ট। সময় সকাল 10:18 আমাদের ট্রেন পার করছে আসানসোল জংশন। ফাইনালি এই একটা রাজধানী যার স্টপেজ আসানসোলে নেই কিন্তু বর্ধমানে আছে। হাওড়া থেকে বর্ধমান প্রায় 100 কিলোমিটার, আবার বর্ধমান থেকে আসানসোল 100 কিলোমিটার। মানে এখন আমাদের ট্রেন ননস্টপ আরও 100 কিলোমিটার চলবে বর্ধমান পৌঁছাতে। হ্যালো, এটা হচ্ছে পার্সেল ভ্যান। আর আসানসোল থেকে বর্ধমান পৌঁছানোর মাঝেই হয়ে গেল এক রাউন্ড গরম গরম চা। না, আমি জীবনে অনেক কিছুই মানতে পারি, তাই বলে ট্রেন আধ ঘন্টা অ্যাডভান্স ঢুকবে, তাও আবার বর্ধমান জংশনে, এটা কি করে মানবো? দিল্লি থেকে 1435 কিলোমিটার পথ চলা শেষ, সময় সকাল 10:26। আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে অনেকটাই অ্যাডভান্স। বাট আমি এখান থেকে ট্রান্সফার হবে হচ্ছে কাটোয়া। এটা হচ্ছে বর্ধমান জংশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া বর্ধমান লোকাল। এর আগের ট্রেনটা ছিল সকাল 9:35, ওটা চলে গিয়েছে। আবার পরবর্তী ট্রেন দুপুর 2টো, বাট 9টা থেকে 2টো অবধি বসে থাকা তো সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব কাটোয়া পৌঁছে ওখান থেকে আর কি ট্রেন ধরে বেরিয়ে যাবো খাগড়াঘাটের জন্য, বেটার হবে আমার জন্য। বর্ধমানের যারা দর্শক বন্ধু আছেন, সঙ্গে ইনস্টাগ্রামে কথা হয়েছিল বা ফেসবুকে কথা হয়েছিল, তাদের সান্নিধ্য লাভ করার, তাদের সাথে দেখা করার বা তাদের সাথে 1 কাপ চা খাবার। আমি তন্ময়। আমি সায়নদীপ। আমি সৌম্য। অনেকদিন ধরে দেখা করার ইচ্ছে ছিল, ভিডিও দেখছি বহুদিন ধরেই, তো যাই হোক আজকে দেখা হয়ে গেল। হঠাৎ একটা পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট থেকে আমাদের দেখাটা হয়ে গেল, ভালো লাগলো দেখা হয়ে। সময় বেলা 11:28। আমরা রওনা দিলাম বর্ধমান থেকে কাটোয়ার উদ্দেশ্যে। কাটোয়া থেকে ট্রেন রয়েছে বেলা 1:05 কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার। আশা করছি যে 1টার মধ্যে পৌঁছে ট্রেনটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম বর্ধমান থেকে কাটোয়া ফিরবো, কোনো যদি গাড়ির সন্ধান থাকে তো আমাকে বলবেন। তো বললো যে হ্যাঁ এরকম আছে, তো নাম্বার পেয়েছিলাম, সেখান থেকে কন্ট্যাক্ট করেছিলাম। অ্যাকচুয়াল বাসও যাই, আমি তো প্রত্যেকবার বাসেই যাই, বাট এবার এত বেশি লাগেজ আছে না, আর বাসে করে গেলে আমি ট্রেন পাবো না, আর একটু তাড়াতাড়ি বাড়িও পৌঁছাতে হবে, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। এই গাড়িটা যে দর্শক বন্ধু অ্যারেঞ্জ করে দিয়েছেন, সেই গাড়ির নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানকারই গাড়ি, তো যদি ধরুন আপনাদের কখনো গাড়ির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়ি এখানে নিতে পারবেন। আর আমার সঙ্গে রয়েছেন সুকান্তবাবু, উনি আমার বাহক এই জার্নিতে, মানে বর্ধমান থেকে কাটোয়ার পথে। ট্রেনের টিকিট এখান থেকে কেটে নিলাম। কাটোয়া থেকে খাগড়াঘাট পড়লো হচ্ছে 20 টাকা ভাড়া। ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কাটতে গেলে একটা সমস্যায় পড়ি, যে কাটোয়া থেকে আমি যাবো আজিমগঞ্জ, কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার, তার সঙ্গে যুক্ত করা আছে স্পেশাল। এবার এই যে স্পেশাল ট্রেন, এটার ভাড়া কি বেশি হয়? যদি ভাড়া বেশি হয়ে থাকে তাহলে সেটা কিসের মধ্যে ইনক্লুড হবে? কারণ ইউটিএস অ্যাপে টিকিট কাটার সময় 3টে অপশান আসে, একটা হচ্ছে অর্ডিনারি, একটা হচ্ছে মেল এক্সপ্রেস, একটা হচ্ছে সুপারফাস্ট। এবার মেল এক্সপ্রেসের ভাড়া একরকম, সুপারফাস্টের ভাড়া একরকম, আর অর্ডিনারির ভাড়া একরকম। কিন্তু যখন স্পেশাল টিকিট কাটছি সেটা কি মেল এক্সপ্রেসের আওতায় পড়বে না অর্ডিনারির আওতায় পড়বে, সেটা আমি জানি না, বুঝতে পারি না। এবার যাই হোক, এমনি আমি অর্ডিনারিতেই কাটলাম যেহেতু লোকাল ট্রেন, আর ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা। এবার যদি ওটা অন্য কিছুর আওতায় পড়ে, আর যদি কোনোদিন টিটি আমাকে ধরে, তাহলে তো সেক্ষেত্রে আমাকে ফাইন গুনতে হবে। অনেকেই আছেন যারা আমার ব্লগস দেখেন, যারা রেলের সঙ্গে যুক্ত, যে এই স্পেশাল ট্রেনগুলোর টিকিট যে ইউটিএস এর মাধ্যমে কাটছি, এটা কি এর মধ্যে থাকে না এটাকে আলাদা করে কাটতে হবে, না এটা অর্ডিনারির মধ্যেই পড়বে? এটা আমাকে বলবেন তো। কাটোয়া স্টেশনেও এসকেলেটর হয়ে গেছে, না জানি আমাদের খাগড়াঘাট স্টেশনে কবে হবে। যাই হোক, পৌঁছে গেছি কাটোয়া স্টেশনে, আর এখন সময় হচ্ছে বেলা 12:40। গাড়িতে সময় লাগলো ওই 1 ঘন্টা মতো, আর গাড়ির ভাড়া নিল হচ্ছে 1500 টাকা। এবারে নিম পাতা চিবিয়ে নিমতিতা প্যাসেঞ্জারের জার্নি খাগড়াঘাট পর্যন্ত। চলে এসেছি কাটোয়া স্টেশনের, কাটোয়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার, বেশ ভিড়। আসলে ওভারব্রিজ থেকে নেমে যে কামরাগুলো পড়ে না, সেখানে ভিড় বেশি থাকে। এর জন্য টিপস হচ্ছে, হয় কিছু আগে এগিয়ে যান, নয় কিছু পিছনে যান, তাহলে একটা জায়গা পেলেও পেতে পারেন। কাটোয়া জংশন থেকে নিলাম পাউরুটি, এরকম 4টে কোয়ার্টার রুটির দাম মাত্র 10 টাকা। 10 টাকায় 4টে পাউরুটি কোথাও পাওয়া যাবে ভারতবর্ষের? আমাদের এখানেই সম্ভব। 4টে পাউরুটির দাম 10 টাকা, আর ঘুগনির দাম হচ্ছে 10 টাকা। সময় বেলা 1:05। ছেড়ে দিল ট্রেন নাম্বার 03059 কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার। আর কাটোয়া থেকে খাগড়াঘাট পর্যন্ত 58 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করবে, তার 1 ঘন্টা 7 মিনিটের যাত্রাপথ। বন্দে ভারত হোক, রাজধানী হোক, কিংবা কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার, সব জায়গাতেই এই হিরোড়ি বাজার।
আমাদের ট্রেন ছেড়ে দিল সালা স্টেশন, আর এখান থেকে নিলাম বাদাম, মাত্র 10 টাকা, একটাই দাম। ভালো থাকো, সাবধানে যেও। আমাদের ট্রেন পার করছে বাজার সৌ স্টেশন। এখানে এক দর্শক বন্ধু দেখা করতে এসেছিল, 4 কিলোমিটার দূর থেকে সাইকেল নিয়ে এসছে। আমি ট্রেন থেকে নেমে ওর সঙ্গে সেলফি তুললাম। খাগড়াঘাট আসতে আর খুব বেশি বাকি নেই। আজকে ব্লগ শেষ করবো স্টেশনে নয়, আর শেষ করবো মোশনে। লোকে দীর্ঘদিন পরে বাড়ির বাইরে থেকে ফিরে কখন কী হয় বাড়ির খাবার খাবো। আমি এতদিন বাইরে খেলাম, বাড়ির খাবার খাবো। আমার বাড়ির লোক আবার আমাকে কয়ে দিয়েছে, তুমি বাড়িতে ঢুকার আগে এতদিন বাইরের খাবার খেয়ে ঢুকেছো, আজও বাইরের খাবার খেয়ে ঢুকবা। তবে বাইরের খাবার শুধু তুমি একা খাবা না, সাথে আমিও খাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এইরকম বউ যেন থাকে সব পুরুষের ঘরে ঘরে। ফেলে দিলি ফোনটাকে? এই তো ভাগেই না, এলো ও আগিয়া। এই হচ্ছে 130 টাকার থালি, আর এর সঙ্গে রয়েছে একটা এরকম কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে 110 টাকা। চলো আজকে খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি ফিরবো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।